Thank you for rejoining with me. Due to technical limitation of time, we are disconnected. Okay. However, তোমরা নেক্সট ক্লাস থেকে সবাই লাইভ ক্যামেরাতে আসবে। ওকে, তোমাদের কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার, নেক্সট থার্সডে থেকে। নেক্সট ক্লাসে অথবা এই ক্লাসে তোমরা লাইভ ক্যামেরা আসতে পারো। আচ্ছা, আমরা শেয়ারে চলে যাই। সো এই হচ্ছে ডব্লিউবি ইয়েটস। উনি 19th সেঞ্চুরির শেষ অংশ পেয়েছেন এবং 20th সেঞ্চুরির শুরুর প্রথম অংশ পেয়েছেন। উনি হচ্ছেন আয়ারল্যান্ডের শ্রেষ্ঠ কবি এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে, সাহিত্য নোবেল প্রাইজ। ওকে, যেটা $1 মিলিয়ন ভ্যালু। হ্যাঁ, এই প্রাইজে অনারারি এবং মানি দুটোই আছে। ওকে, so William Butler Yeats is widely considered to be one of the greatest poets of the 20th century and also one of the best poets in Ireland. He belonged to the Protestant Anglo-Irish minority that had controlled the economic, political, social, and cultural life of Ireland since at least the end of the 17th century. Most members of this minority considered themselves English people who happened to have been born in Ireland, but Yeats staunchly affirmed his Irish nationality. Although he lived in London for 14 years of his childhood and kept a permanent home there during the first half of his adult life, Yeats maintained his cultural roots, featuring Irish legends and heroes in many of his poems and plays. He was equally firm in adhering to his self-image as an artist. This conviction led many to accuse him of elitism, but it also unquestionably contributed to his greatness. As fellow poet W.H. Auden noted in a 1948 Canyon Review essay entitled Yeats as an Example, Yeats accepted the moral necessity of having to make a lonely and deliberate choice of the principles and presuppositions in terms of which made sense of his experience. Auden assigned Yeats the high praise of having written some of the most beautiful poetry of modern times. Perhaps no other poet stood to represent the people and country as poignantly as Yeats, both during and after his life, and his poetry is widely read today across English-speaking world. So, W.B. Yeats, তার কবিতাগুলো ছিল অনেকটা প্রটেস্ট্যান্ট ভিউ থেকে, এবং যদিও তিনি তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় কিন্তু আয়ারল্যান্ড ইংল্যান্ডের অধীনে ছিল। ওকে, আয়ারল্যান্ড স্বাধীন কোনো রাষ্ট্র ছিল, অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো। বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের অধীনে ছিল। এরপরে 1971 সালে পাকিস্তান থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়, তাই না? সো প্রথম বিশ্বযুদ্ধের আগে কিন্তু আয়ারল্যান্ড পুরোপুরি ইংল্যান্ডের অধ্যুষিত একটা অঞ্চল ছিল, তার মানে সেটা ব্রিটিশ অঞ্চলে বলা ছিল। হ্যাঁ, সো যদিও ডব্লিউবি ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস এর জন্ম হচ্ছে ইংল্যান্ডে, কিন্তু তার অরিজিন যেহেতু আইরিশ, তার বাবা মা আইরিশ, যার কারণে তার মধ্যে আইরিশ ন্যাশনালিটি বা আইরিশ স্পিরিট সেগুলো অটুট ছিল। এবং তিনি তার চাইল্ডহুড কিন্তু লন্ডন শহরে কাটিয়েছেন। তো তারপরেও কিন্তু ইংলিশ কালচার তাকে গ্রাস করতে পারেনি। তার সে আইরিশ যেই মাতৃভূমির যে একটা টান, সেটা কিন্তু তার মধ্যে ছিল, এবং তার কবিতার মধ্যে সেগুলো কিন্তু প্রুভ হয়। ওকে, এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে। ওকে, সো আইরিশ স্বাধীনতার ক্ষেত্রে এবং আইরিশ মুভমেন্টের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা আছে। ওকে, তার কবিতা পড়ে অনেকে অনেকটা আমাদের যে নজরুল আছে, বিদ্রোহী কবি নজরুলের কবিতা পড়ে যেমন অনেকে বিদ্রোহী হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং এরকম বিদ্রোহীদের অর্থাৎ যারা আমাদের দেশের বিরোধী ছিল, শত্রু, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, ঠিক তেমনি আয়ারল্যান্ডের যে আইরিশ কবি ডব্লিউবি ইয়েটস এর কবিতা উদ্বুদ্ধ হয়েও কিন্তু অনেকে আইরিশ ন্যাশনালিটিতে উদ্বুদ্ধ হয়েছিল, মানে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়েছিল। এবং ব্রিটিশরা কিন্তু আয়ারল্যান্ড অর্থাৎ পাকিস্তানের যেরকম বাংলাদেশের উপর অত্যাচার করেছিল, অবিচার করেছিল, ঠিক তেমনি নির্বিচারে হত্যা করেছিল। ঠিক
প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরাও কিন্তু আয়ারল্যান্ডের উপরে এরকম একটা অবিচার অত্যাচার করেছিল, অনেক মানুষকে, অনেক আইরিশ, অনেক উল্লেখযোগ্য পলিটিক্যাল ফিগার এবং ইন্টেলেকচুয়ালদেরকে ফায়ার করে হত্যা করেছিল। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। সো আয়ারল্যান্ডের হিস্টোরিটাও কিন্তু অনেকটা ব্লাডি। ওকে, বাংলাদেশের মধ্যে যদি অতটা এক্সট্রিম লেভেলের না, কিন্তু মোটামুটি, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সেই সময় তো বিশ্বের অনেক অঞ্চলে, বিশেষ করে ইউরোপে, ওকে, ইউরোপ তথা রাশিয়া, জাপান, ওকে, পুরো বিশ্বে একটা মানে যুদ্ধের দেওয়া হয়েছিল। ওই সময় একটা টেন্সড মুহূর্তে আর কি তার সময়কাল, এবং তার কারণে তার বেশিরভাগ কবিতাগুলো কিন্তু ওই রিলেটেড, হ্যাঁ, মুক্তি রিলেটেড, হ্যাঁ, যুদ্ধের হরেক বিষয়গুলো রিলেটেড। সো এরপরে দেখো যে টি.এস. ইলিয়ট বা থমাস স্টার্নস ইলিয়ট, দেখতে পাচ্ছ তো না সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওনার জন্ম হচ্ছে 1888 সালে এবং মৃত্যু হচ্ছে 1965 সালে। ওনারা প্রায় একই সমসাময়িক। তো কাছাকাছি হচ্ছে টি.এস. ইলিয়ট এবং উইলিয়াম বাটলার ইয়েটস, যদিও ডাইলান থমাস আরো পরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 20th সেঞ্চুরি শুরুর দিকে। হ্যাঁ, সো টি.এস. ইলিয়ট উনি নোবেল পেয়েছিলেন না, সরি, সাহিত্যে নোবেল পেয়েছিলেন। সো আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট T.S. Eliot, the 1948 winner of the Nobel Prize in Literature, is one of the giants of modern literature. তাকে আধুনিক সাহিত্যের জায়ান্ট, অর্থাৎ বিশাল বড় মাপের কবিতা, তাদের মধ্যে উনি একজন। Highly distinguished as a poet, literary critic, dramatist, and editor and publisher. In 1910 and 1911, while still a college student, he wrote the love song of J. Alfred Prufrock, যেটা হয়তো তোমাদের আছে কিনা আমি দেখতে পাচ্ছি, আছে সম্ভবত এটা তোমাদের এই কবিতাটা, যেটা মডার্ন ম্যানদের হলনেস সম্পর্কে এই কবিতা নিয়ে উল্লেখ করেছেন। অর্থাৎ মডার্ন ম্যান ভয় পায় বেশি আর কি, আধুনিক মানুষেরা, তাদের মধ্যে স্পিরিচুয়াল যে ইসেন্সগুলো সেগুলো অভাব আছে, এই বিষয়ে আর কি। And other poems that are landmarks in the history of literature. In these college poems, Eliot articulated distinctly modern themes in forms that are both a striking development of and a marked departure from those of 19th century poetry. অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর কবিতাগুলোর যে বৈশিষ্ট্য, সেগুলো থেকে বিংশ শতাব্দীর কবিতাগুলোর বৈশিষ্ট্য আলাদা, অর্থাৎ আধুনিক বা নতুন করে ক্রিয়েট করা। Within a few years, he had composed another landmark poem, যেটা টাইটেল হচ্ছে জ্যারনসন, 1920 সালে পাবলিশড, and within a decade, বা সেই দশকের মধ্যেই, এক দশকের মধ্যেই, one of the most famous and influential poems of the century, The Wasteland, 1922 publisher. এই ওয়েস্টল্যান্ড কবিতাটা তার সবচেয়ে বিখ্যাত কবিতা। ওকে, যেটার কারণে মূলত সে নোবেল প্রাইজ পেয়েছিল। ওকে, while the origins of the wasteland are in part personal, the voyages projected are universal. এখানে উনি গ্রিক মিথোলজি বা মিথোলজিক্যাল এলিমেন্ট ব্যবহার করেছেন এই কবিতাতে অনেক বেশি, এবং ফ্রাগমেন্টেড কবিতা, এবং অনেক বেশি সফিস্টিকেটেড এবং কমপ্লেক্স। ওকে, Eliot later denied that he had large cultural problems in mind, but nevertheless, in The Wasteland, he diagnosed the malaise of his generation and indeed of Western civilization in the 20th century. In 1930, he published his next major poem, Ash Wednesday. তার পরবর্তী কবিতা 1930 সালে পাবলিশ করেন, যেটা টাইটেল হচ্ছে অ্যাশ ওয়েডনেসডে, বুধবারের অ্যাশ বা ছাই আর কি, অ্যাশ মানে তো ছাই, তাই না? Written after his conversion to Anglo-Catholicism, অর্থাৎ উনি ধর্মীয়ভাবে কনভার্ট করেন, প্রটেস্ট্যান্ট থেকে ক্যাথলিসিজমে আসেন। Conspicuously different in style and tone from his earlier work, this confessional sequence charts his continued search for order in his personal life and history. তো তার কবিতাগুলোতে বেশিরভাগই হচ্ছে আধুনিক যেই অবক্ষয়গুলো, মানুষ সোসাইটিতে মানুষের যেই আগলি সাইডগুলো, সেগুলো তুলে ধরেছেন, এবং স্পিরিচুয়াল যে ব্যারেননেস সেটাকে তুলে ধরেছেন। হ্যাঁ, এবং তার পাশাপাশি রিলিজিয়াস কিছু এলিমেন্টস তার কবিতার মধ্যে পাওয়া যায়। The culmination of this search, as well as Eliot's poetic writing, is his meditation on time and history. The works known collectively as Four Quarters, 1943, Burned Norton, 1941, East Crooker, 1940, The Dry Selvages, 1941, and Little Gidding, 1942. অর্থাৎ ওনার কবিতার কালেকশন, কাব্য
গ্রন্থ আর কি, যে একটার মধ্যে অনেকগুলো কবিতা, এগুলো টাইটেল গুলো এখানে দেওয়া আছে। 4 কোয়ার্টার্স থেকে আমরা হয়তো পড়বো। ওকে, তো এবারে চলে যাই আমরা ডাইলান থমাসের কাছে। ডাইলান থমাস একজন ওয়েলশ কবি, উনি লিরিক্যাল এন্ড ইমোশনাল পোয়েট্রির জন্য বিখ্যাত, as well as his turbulent personal life, এবং তার ব্যক্তিগত জীবন ছিল অনেকটাই ভেগাবন টাইপের। ওকে, টার্বিউল্যান্ট, ভেগাবন বা জিপসির মতো যাযাবর টাইপের। The originality of his work makes categorization difficult. In his life, he avoided becoming involved with literary groups of movements. ওকে, অনেকগুলো সেই সময়কার সাহিত্যিকদের সাথে উঠা বসা করতেন উনি আর কি, যারা সাহিত্য লিখতেন। আর ওই সময় যারা সাহিত্য রচনা করতেন তাদেরকে সোসাইটিতে যাযাবর, ভেগাবন, উদাসীন এই টাইপের আর কি আখ্যা দেওয়া হতো। ওকে, so in his life he avoided becoming involved with literary groups of or movements, and unlike other prominent writers of the 1930s such as W.H. Auden and Stephen Spender, for example, he had little use for socialistic ideas in his art. Thomas can be seen as an extension into the 20th century of the general movement called Romanticism, particularly in its emphasis on imagination, emotion, intuition, spontaneity, and organic form. অর্থাৎ ন্যাচারাল, প্রাকৃতিক, কল্পনা, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো ওনার কবিতার মধ্যে আসতে বেশি, এগুলোর উপরে জোর দিতেন। রোমান্টিসিজম বলা যেটাকে এক শব্দে, হ্যাঁ, সো কল্পনাবাদী কবি। Considered to be one of the greatest Welsh poets of all time, সর্বকালের ওয়েলশের সেরা কবি বলা হয় ওনাকে। Thomas is largely known for his imaginative use of language and vivid imagery in his poems. So তোমরা এখানে আরো বর্ণনা আছে, এগুলো তোমরা বাসায় একটু দেখে নিবা। ওকে, সো ডাইলান থমাস, টি.এস. এলিয়ট, উইলিয়াম বাটলার ইয়েটস, তো এই তিনজনের কবিতা আমরা এই সেমিস্টারে পড়বো তোমাদের এই সাবজেক্টে, 20th century English Literature 1, যার কোর্স করছে ENG 417। Okay, so I think you have got the initial understanding of this course and purpose of this course, okay, and also the contents of this course. So I think it has been made easier for you. So the first lecture in the first week, okay. So I'm going to stop the এখানে দেখো তোমাদের Moodle এর ড্যাশবোর্ড। ওকে, তো এই কোর্সটা কি তোমরা জি স্যার। এই কোর্সে এখানে তোমাদের এই যে ম্যাট্রিক্স গুলো দেওয়া আছে, টেক্সট এবং কোর্স আউটলাইন। ওকে, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, যেখানে তোমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে হচ্ছে কি বলে এটাকে, ফোরামে 10 মার্ক, হোমওয়ার্কে 10 মার্ক, কুইজে 20 মার্ক, ওকে, কেস স্টাডি 20 মার্ক, এবং তোমাদের যে শেষে টার্ম পেপার বা রিসার্চ আর্টিকেল সেখানে 40 মার্ক। এইভাবে হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি প্রত্যেকটা কোর্সে অনলাইনে। ওকে, এগুলো তোমরা জানো। ওকে স্যার, সাদিয়ার নেট চলে গেছে এজন্য আর কন্টিনিউ করতে পারছে না ক্লাস। স্যার 37 সিএর। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট উইক। এখানে তোমরা এই আজকে যেগুলো আলোচনা করলাম এগুলোর উপরেই তোমরা এখানে লেসন গুলো পেয়েছো অলরেডি। উইক তো শেষ পর্যায়ে, কালকে শেষ হয়ে তোমাদের সেকেন্ড উইক শুরু হয়ে যাবে, যেটা আমি ওপেন করে দিচ্ছি এখনই, পরে করে দিচ্ছি। তো এখানে আমার একটা রেকর্ড করা লেকচার আছে, এটা তোমরা একটু দেখে নিবা। ওকে, অন্যান্য জি স্যার। যারা আছে তাদের মধ্যে যেমন আমরা তো 3 জন পড়ছি, এছাড়াও যারা আছেন তারা যেমন থমাস হার্ডি, জেরার্ড ম্যানলি হপকিন্স, তারপর W.H. অর্ডেন, এরাও কিন্তু বিখ্যাত কবি। হ্যাঁ, ডাইলান থমাস তোমরা পড়ছোই, টেড হ্যাজেস, রবার্ট গ্রেভ, R.S. থমাস, ফিলিপ লার্কিন, স্টেভি স্মিথ, সিমাস সিনে, তারপরে ওয়ার পোয়েটস যাদেরকে বলা হয় মানে যুদ্ধে ভিত্তিক কবিতা লিখেছেন ওয়ার পোয়েটস, রুপার্ট ব্রুক, সিগফ্রিড স্যাসুন, উইলফ্রেড ওয়েন, আইজ্যাক রোজেনবার্গ। ওকে, এরা মোটামুটি বিখ্যাত কবি।
সরকার তোমরা প্রতি উইকে যে আমি যে ম্যাটেরিয়ালস রিডিং ম্যাটেরিয়ালস এগুলো পড়বা, ফোরামে পার্টিসিপেট করবা, কোনো কপি পেস্ট করবা, নিজে থেকে লেখার চেষ্টা করবা, যদি কোথাও থেকে কোনো কিছু না সেটা রেফারেন্স দিবা, ওকে, লিংক অথবা রেফারেন্স দিবা। উইকলি কুইজ তোমরা এখানে দেওয়া আছে, ওটা করবা। কোশ্চেনটা খুবই সহজ একটা দেওয়া হয়েছে, এক শব্দের উত্তর। হোমওয়ার্ক এটা ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে, তার উপরে যাওয়া যাবে না, নিচে লেখা যাবে। ওকে, 500 ওয়ার্ড ম্যাক্সিমাম হোমওয়ার্ক। লাইভ ক্লাসের স্কেডিউল আমি প্রতি উইকে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে তারপরে যে মেসেজ বক্স চেক করবা, তোমাদের যে মেসেজ আমি এই যে এখানে দেখতে পাচ্ছ, এই সবাইকে যে মেসেজ পাঠিয়েছি, মেসেজ তোমরা এভাবে চেক করবে ওপেন করে। আমি এখানে একজনেরটা ওপেন করলাম, একেবারে শেষের দিকে আপডেটেড মেসেজ গুলো পাবা, আগে হচ্ছে পুরোনো গুলো, যেমন এটা আমি পাঠিয়েছি আজকের লাইভ ক্লাসের উপরে। ওকে, সেই মেসেজগুলো তোমরা একটা নিয়মিত চেক করবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ওকে, সো কারো কোনো কোশ্চেন কোয়েরি থাকলে তোমরা আমাকে বলতে পারো এখন ক্লাস শেষ করার আগে। Have any query or question? And you can ask me. আজকে যারা অ্যাটেন্ড করেছো তাদের একটু লিস্টটা আমি নিয়ে নিচ্ছি। Okay, just to say, hold on for a second. নেক্সট উইকে অ্যাটেন্ডেন্সটা তোমাদের শুরুতেই নেওয়া হবে। ওকে, তোমরা আছো তো সবাই না? জি স্যার আছে। জি স্যার আছি। স্যার আছি, স্যার আছি এবং বিশ্বাস করছি। তোমার রোল কত? সে রোল নাম্বার বলো। স্যার আমার, হ্যাঁ হ্যাঁ, স্যার আমার হলো 1303। 1303, 1303 না? জি স্যার, 40A ব্যাচ। আচ্ছা, তারপর হচ্ছে খাদিজা, খাদিজা 3022। 3022 মানে 1322। জি স্যার। তারপর হচ্ছে নওশিন ইউসুফ। 1616। নওশিন ইউসুফ, তোমার রোল নাম্বার বলো। 1317। নওশিন, নওশিন কি আছে? Yes sir. রোল নাম্বারটা একটু বলো। 1317. একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। 1317. 117, ওকে, দ্যাটস ফাইন। Yes. ওর হচ্ছে তাসফিয়া প্রভা, তুমি কি 40 না 37 সি? রিফা তাসফিয়া স্যার 37C, 1273। তাসফিয়া 37, রোল নাম্বার কত? 1273। 1273 মানে 1273। জি স্যার। স্যার এই যে আমাদের ক্লাসে সাদিয়াও ছিল এতক্ষণ ওর। সানিয়া সিয়া না? জি স্যার, ওটা 1270। ওর রোল কত? 12 1270। 1272 না? জি স্যার। তারপর হচ্ছে রুমকি আক্তার লিজা, রুমকি তোমার রোল কত? 1320। 1320 না? 1320। ইয়েস স্যার। স্যার ও 40A ব্যাচ। আচ্ছা, এখানে সাদিয়া বশির, রুমকি, রিফা, তাসফিয়া, নওশিন, খাদিজা আর ফাতেমাতুজ ভাবনা না? জি স্যার। ফাতেমাতুজ ভাবনা 1307 স্যার। 37 সি না? ফাতেমাতুজ ভাবনা না 40 স্যার, স্যার। ও 40A। 48। আচ্ছা, তোমার রোল কত বললে? 1300 1307। 1307, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখছি।
ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে গেল। সো তোমাদের কারো কোনো কোয়েরি আছে থাকলে বলতে পারো, আমি ক্লাস শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, উইদিন সেকেন্ডস। স্যার ওই অ্যাসাইনমেন্টের কুইজের ওই ব্যাপারটা একটু মাথায় রেখেন। ওকে, আর কারো কোনো কিছু? No, sir. স্যার আমারও নেই। আজকে ক্লাসটার জন্য ধন্যবাদ, কারণ অনেক কিছু বোঝার ছিল, ওটা বুঝে নিচ্ছি। Okay, thank you very much for being with me throughout the whole session from the beginning to the end of this live class on Zoom meeting conference. So I'm going to say goodbye. Okay, so bye-bye, everyone. Assalamualaikum, Assalamualaikum, sir. sir. Okay, sir. Assalamualaikum. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Allah Hafiz. হ্যাভ আ গুড ডে, বাই। Bye-bye.